এটাই বলে যে হাসি মুখে বাস দেওয়া, হাসতে হাসতে একটা পাল্টা মোক্ষম জবাব। ওই যে কোনো বুদ্ধি থাকলে সালার ভিতরে করেও তেল আনা যায়। সালা তো বোঝেন, চটের যে থলি, যেটাতে পানি পড়লে পানি টপাই টপাই নিচে দিয়ে পড়ে যায়, কিন্তু বুদ্ধি থাকলে নাকি পারা যায়। কেমনে? ওই সালার ভিতরে পলিথিন ঢুকাইয়া সেই পলিথিনের ভিতরে তেল আনা যায়। এনার্জেটিক হয়ে উঠেছে অতীতের সময়ের তুলনায় আরো 10 গুণ, কারণ এইটার সামনে কোনোটারই বেল নাই। সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর্যায়ে খুবই খুশি এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা, তাদের যে মিশন, সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে, তাইলে ওনাকে কি আপনি সহজ সরল লোক মনে করবেন? নিশ্চয়ই উনি রাজনীতি বুঝে, 2 স্টেপ বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে। একেবারে গিট্টু লাগাই দিছে তো ভাই, রাজনীতিতে গিট্টু লাগাই দিছে। এবার ঠেলার নাম আব্বাজান। ফজু পাগলাকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজিরা দিতে ঘোষণা করা হয়েছে। কারণ পাগল যত ছাড়বেন রাস্তাঘাট তত ময়লা করবে, তত রাস্তাঘাটটা দূষিত করবে। কারণ পাগলকে বন্দী করে রাখা সবচেয়ে বেশি ভালো। ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন। আটকের পর ভারতের স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করে। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির চৌধুরী, ওই লোকটা গোরসাদক আব্বাস, ওই লোকটা আব্দুল আওয়াল মিন্টু, ওই লোকটা আমানুল্লাহ রহমান, ওই লোকটা ফজা, ওই লোকটা ইসলাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শেখ হাসিনা শোক প্রকাশ করে। সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর্যায়ে খুবই খুশি এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা, তাদের যে মিশন, সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার। এটা নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে, বিতর্ক হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটাই স্বাভাবিক। বর্তমান সরকারের আমার মনে হয় যে কি বলবো, যে নিজেদের সফলতার গল্প যদি তারা বই আকারে তৈরি করে কিংবা লেখার চেষ্টা করে, তাহলে এই সফলতাটাই সব থেকে বড় সফলতা হিসেবে তারা সামনে আনতে পারবে। কোন সফলতার কথা বলছি? 16 বছর আগে যে বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সেই ঘটনার জন্য একটা তদন্ত কমিশন, তাদের ভাষায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট পেশ করেছে গত রাতে এবং সেই রিপোর্টে যেরকম প্রত্যাশা করা হয়েছিল সেরকম রিপোর্টই এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই কাজটা করেছে এবং আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে এবং আওয়ামী লীগেরই একজন এই কাজের নেতৃত্ব দিয়েছেন। তার মানে একটা গ্রাউন্ড তৈরি হলো আওয়ামী লীগকে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার। সে পথেই কি সরকার এবার তাহলে হাঁটবে? বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন কি বলল, কি বলার চেষ্টা করলো, কি তাদের উদ্ঘাটনের মধ্য থেকে পাওয়া গেল বলে তারা দাবি করছে, সেগুলো একটু চলুন জানার চেষ্টা করি এই ভিডিওতে। সেখানে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত আর মূল সমন্বয়কারী তাপস। তদন্ত কমিশন, তাপস মানে হচ্ছে যে ঢাকা দক্ষিণের সর্বশেষ যিনি মেয়র ছিলেন ফজলে নূর তাপস, শেখ হাসিনার ভাতিজা, সেই তাপস এটার নাকি মূল সমন্বয়কারী, এমন তথ্যই এই তদন্তে বেরিয়ে এসেছে। তদন্তে কি আসলো চলুন একটু জেনে দেখি, তারপরে অন্য কথা বলা যাবে। 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং মূল সমন্বয়কারী হিসেবে তাপসের নাম তুলে এনেছে তারা। ওই হত্যাকাণ্ডে তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এটা বলছে। কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছেন গত রাতে। কমিশন যেটা বলছে, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল, জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতি স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তার মানে প্রধান উপদেষ্টা বলছেন আপনারা একটা অসাধারণ কাজ করেছেন এবং সরকারের জন্য এটা সুখকর, কারণ এখানে যেহেতু তদন্ত কমিশন বের করে এনেছে আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, সুতরাং এখন সরকারের পক্ষে খুবই সহজ আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে, এমন কথাও তদন্তে বলা হয়েছে।
এবং সেখানে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে ২ শতাধিক লোক ছিল। তার মানে হচ্ছে যে মিছিল করে আওয়ামী লীগ যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল পিলখানায় তাদেরকে নিয়ে মিছিল আকারে বেরিয়ে এসেছে যেন অপরাধীদের তারা খুব সহজেই বের করে আনতে পারে। তিনি বলেন, পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, অর্থাৎ শেখ হাসিনার আদেশেই এটা হয়েছে। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনাপ্রধানেরও দায় দিয়েছেন তিনি। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এটা হয়েছে। সেনাবাহিনী প্রধান এটার সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনী প্রধানও মানে তার অফিসারদের যেন মেরে ফেলা হয় সেই ব্যবস্থা করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস এবং যারা ভেতরে এই কাজ করেছে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে এসেছে। আওয়ামী লীগের ২০-২৫ জনের একটা মিছিল ভেতরে ঢুকে ২০০ জনের মিছিল হয়ে বের হয়ে এসেছে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে বের করে নিয়ে এসেছে। ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। এমন ফাঁদে পড়েছেন, এটা একটা ভিশাস সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি, কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি, লিগ্যাল রিয়ালিটি। এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সার্কেল কি? বৃত্তের চারপাশে আটকানো থাকে। আপনি শুধু ফাঁক খুঁজবেন, বের হতে চাইবেন, কিন্তু কোনো ফাঁকা নেই। শুধু দৌড়াবেন আর দৌড়াবেন, ঘুরবেন আর ঘুরবেন, কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না। তারেক রহমান এবং ফজলুর রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে। দর্শক, প্রথমে ফজলুর রহমান একটা বলি আজকে খবর। বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। এখন ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম, দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ, সরকার। ওটা কিন্তু ডক্টর ইউনূস সরকার পক্ষ, যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্টে ইন্টারভিন করে না, কিন্তু রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করে। রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সরকারের সিদ্ধান্ত। যেমন ফজলু পাগলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, যে কারণে আপনারা জানেন যে হাসিনার বিচার মানি না, এই ট্রাইব্যুনাল বাতিল করব। এতে সরকারের সায় রয়েছে। প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না, এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ। যেমন সরকার চাইলে এরকম একটা স্ট্যান্স নিতে পারতো যে না, আমরা এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব, ট্রাইব্যুনালের বিচার মানি না, রায় মানি না, অমুক তমুক। কেউ যদি কিছু বলুক, এতে আমাদের কিছু আসে যায় না, এটাকে আমরা বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেবো। সরকার চাইলে কিন্তু সে স্ট্যান্স নিতে পারতো, আর সেই স্ট্যান্স নিলে ফজলু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতো না। কিন্তু ওভারঅল ডক্টর ইউনূস সরকারের স্ট্যান্স হচ্ছে না, এই ট্রাইব্যুনাল মানি না, বাতিল করবো ক্ষমতায় আসলে। তারেক রহমানের নির্দেশে যেটা ফজলু পাগলা বলেছেন, এবং হাসিনার বিচার মানি না, এই যে কথা, এটাকে বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না, এর একটা বিহিত করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের নীতি এবং আদর্শ, এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এখন বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশ দেয়, কেমন হবে? যদি এদের লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে? দুইজন ব্যক্তির কথা বলছি, তারেক রহমান এবং ফজলু পাগলা। ফজলু পাগলাকে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তার ঘরের সামনে, বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে, তার কুশপুত্তলিকে পুড়িয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ছাত্র দলের ছেলেরা বলেছে যে ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এর দায় আমরা নিব না। তারেক রহমান নিজে যার পদ পদবি স্থগিত করেছেন, যিনি নিজে আওয়ামী লীগের দালালি করেন, ভারতের দালালি করেন প্রতিনিয়ত, যিনি সরাসরি একজন আওয়ামী লীগ, যিনি তারেক রহমানের পদ পদবি স্থগিত করার পর এইসব কথাবার্তা বলেছেন যে আমি দল করলে বিএনপি চাইতে বড় দল হবে, বিএনপি না নিলে না নিবে আমাকে, অমুক তমুক, কি সব কথাবার্তা বলেছেন, বিশ্রী কথাবার্তা। তো এগুলো বলার পর তারেক রহমানের ন্যূনতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফজলু পাগলাকে নমিনেশন দিত না। তারেক রহমানের রাজনৈতিক লজ্জা নেই বলে ফজলু পাগলার মতো একজন ইতর শ্রেণীর থার্ড ক্লাস জনগণের জুতা পিটা খাওয়া লোককে, একজন আওয়ামী দালালকে নমিনেশন দিয়েছে, নাম্বার 1। দ্বিতীয় নির্লজ্জ ব্যক্তি হচ্ছে ফজলু পাগলা নিজেই। এরকম জুতা পিটা খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এখনো হচ্ছে, এরপরও ক্যামেরার সামনে আসেন, রাজনীতি করেন, কথা বলেন। কোনো লজ্জা শরম আছে? নিজ দলের লোকজন দেখতে পারে না, একদম নির্লজ্জ না? আরো কিছু প্রমাণ দিই, দেখেন। এই ফজলু পাগলা বলেছে যে জামাতকে ভোট দিলে আমি বিষ খাবো, জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন, আমি মরে যাব। মানে কোন স্মার্ট নেতা এই ধরনের কথা বলে? কতটা নির্লজ্জ, থার্ড ক্লাস ইতর শ্রেণী হলে এই ধরনের কথা বলতে পারে? এর মানসিক ভারসাম্য ঠিক আছে? এবং কিন্তু মিথ্যুক, এ ভুয়া মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন কাগজ কলম দলিল দস্তাবেজ থেকে, ভুয়া মুক্তিযোদ্ধা, বাটপার। এরপরও অথচ পিনাকির বক্তব্য খণ্ডন করতে পারে নাই ফজলু পাগলা। এখন বলবেন যে ফজলু পাগলা এইসব কথা খণ্ডন করে না। আরে সারাদিন কে তাকে পাগলা বলে এটা নিয়ে সারাদিন পরে থাকে,
পিনাকির মতো বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এবং পাওয়ারফুল বুদ্ধিজীবীর কথা, অ্যাক্টিভিস্টের কথা খণ্ডন করবেন, এটা কি হয়? পিনাকির বক্তব্যের প্রভাব তো অনেক সময় তারেক রহমানের চেয়ে বেশি। দিনটা বাংলাদেশের জন্য বেশ জটিল এবং কঠিন। কেন? তার কারণ হচ্ছে এই প্রথম ব্রিটিশ এমপির বিরুদ্ধে একটি মামলার রায় দিতে যাচ্ছে আদালত, এবং সেটি হচ্ছে প্লট জালিয়াতির মামলা। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় টিউলিপ সহ তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা, এই তিনজনের ব্যাপারে আদালত রায় দেবে। মানে ধরা যায় যে এটা শাস্তিযোগ্য অপরাধ, মানে ন্যূনতম শাস্তি 10 বছর। সমস্যা হলো শেখ হাসিনা এবং শেখ রেহানার ক্ষেত্রে না, তারা বাংলাদেশি নাগরিক, কিন্তু টিউলিপ হচ্ছে ব্রিটিশ সিটিজেন এবং তিনি দ্বৈত নাগরিক, কিন্তু আবার তিনি মানে ব্রিটিশ পার্লামেন্টের একজন বিশিষ্ট রাজনীতিক, লেবার পার্টির তিনি এমপি বর্তমানে, এবং এর আগে তিনি মন্ত্রী ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তিনি সেই মন্ত্রিত্ব হারাতে বাধ্য হন বা ছেড়ে দেন। এখন যদি বাংলাদেশের আদালত রায় দেয় টিউলিপের বিরুদ্ধে, তাহলে সেটি কি প্রযোজ্য হবে কি হবে না, এটি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে তোলপাড় খাচ্ছে। অনেকে বলছেন যে অন্তত যেটা হবে যে তার এমপিশিপ আর থাকবে না, তার হয়তো লেবার পার্টিতে তার নেতৃত্ব থাকবে, কিন্তু তিনি আর এমপি হিসেবে থাকতে পারবেন না, কারণ তিনি দ্বৈত নাগরিক হিসেবে যেহেতু আরেকটা দেশে দণ্ডিত হয়েছেন, দণ্ডি থেকেও ব্রিটিশ পার্লামেন্টে থাকতে পারবে না। এটার আবার আইনগত ভিত্তি আছে কিনা সেটা বলা মুশকিল, কারণ এটা নিয়ে যুক্তরাজ্যে আবার সমালোচনা আছে। যে প্রক্রিয়া টিউলিপকে দণ্ড দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে আবার বিরোধিতাও আছে বাংলাদেশের এই বিচার প্রক্রিয়া নিয়ে। কিন্তু তারপরও যখন নাকি দণ্ড হয়ে যাবে বাংলাদেশের কোনো আদালতে, এটা লেবার পার্টি এবং সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করবে, এবং এই বিব্রত হবার প্রেক্ষিতে একটি পরিস্থিতিও তৈরি হতে পারে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের। সেটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হবে না বলে অনেকে মনে করছেন। কয়েকদিন আগে ব্রিটিশ একজন মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তিনি টিউলিপ নিয়ে কিছু বলেছেন কিনা জানি না, তবে অনেকে মনে করেন যে লেবার পার্টি সরকার তারা চায় না যে টিউলিপকে নিয়ে বাংলাদেশের আদালত কোনো দণ্ড দিক, কারণ এটা ব্রিটিশ রাজনীতিতে প্রভাব পড়বে, ব্রিটিশ সরকার বিব্রত হবে এবং বিরোধীরা এর সুযোগ দেবে। 43 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার মা, ভাই এবং বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইয়ে দিয়েছেন। তার মা এবং ভাই, মা হচ্ছে শেখ রেহানা, ভাই হচ্ছে ববি, যিনি ফিনল্যান্ডে বসবাস করেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। অভিযোগের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তখন যে তিনি মন্ত্রিত্ব থেকে সরে গিয়েছিলেন, তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে তখন উত্থাপিত হয়নি। এটা রূপপুর পারমাণবিক কেন্দ্রের এই প্রকল্পের এই খবরটা যে টিউলিপ এবং শেখ হাসিনা, শেখ রেহানা গোটা পরিবার 4 বিলিয়ন পাউন্ড তারা কি বলে ঘুষ হিসাবে পান, এটা নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছিল, এবং সেই প্রেক্ষিতেই তাকে তখন সিটি মিনিস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন এই এমপি পদটা থাকবে কিনা নির্ভর করছে যে এখানে আদালতের যে রায়, সেই রায়টা ব্রিটিশ গভর্নমেন্ট কতখানি তারা আমলে নেয়। আমলে নিক বা না নিক, এটা ব্রিটিশ রাজনীতির জন্য একটা বিব্রতকর, বাংলাদেশের জন্য তো বটে। আমার কষ্ট লাগে, আপনার মা মারা যাচ্ছে, আপনার মা আমার মা, মা তো মা, আপনার মা কে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে। আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী। আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে, ওনার মনে আছে, ওনার ব্রেইনে আছে, ওনার সফলতা আছে, ওনার ব্যর্থতা আছে, ওনার অদূরদর্শিতা আছে। সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে। ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি। আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন, আপনার বাবার নাম যদি জিয়াউর রহমান না হতো, আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো, আপনাকে নিয়ে কেউ কথা বলতো না। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু। এই দলটাকে একত্রে রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে না চান, তাদের কার্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন। সালাউদ্দিনকে ছাড়ান, ও বিএনপি সাওয়া, ওই দেশের রয় দালাল, হচ্ছে ভারতীয় দালাল, হচ্ছে সাক্ষাৎ। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির
চৌধুরী, ওই লোকটা গোরখাদক আব্বাস, ওই লোকটা আব্দুল আউয়াল মিন্টু, ওই লোকটা আমানুল্লাহ আমান, ওই লোকটা ফজা, ওই লোকটা ইসলাম। ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন, বহিষ্কার করুন। আর একটা কাজ করুন, আপনি নিজে আপনার স্পিচ রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসারণবাদের যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না, ভারতের পিছনে কোন প্রকার বরদাস্ত বিএনপি করবে না। আপনি যদি একটা 10 মিনিটের ভাষণ দেন, পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি যদি গোরখাদক আব্বাসকে দল থেকে লাথি মেরে বের করে দেন, ও মধ্যেও নেরিকুত্তা হয়ে যাবে। কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে, পরিবহন ব্যবসার থেকে সে লাথি খাবে। যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন, ও কেরানীগঞ্জে মাইর খায়া কন্দলের নিচে ঢুকা যাবে। আপনি যদি আব্দুল আউয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার হাতে অনেক ক্ষমতা, আপনি শুধু ডিক্লার করে দেন যে ওরে 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 বহিষ্কার করলেন। বীর করবে আপনার পিছনে। 2, আপনার জন্য আরেকটা সাজেশন, এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না, মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না। আপনার যদি ব্রিটিশ অ্যাসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান, যেহেতু আমি লিগ্যাল প্র্যাকটিসে আছি, আমি জানি আপনার ওখানে কিছু লিগ্যাল ইস্যু আছে, এটা আপনি বলতেই পারেন। কিন্তু একটা কথা, অ্যাগেইন, রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয়। আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ, দেশের জন্য রিস্ক নিয়েছে। আপনি ওটা করে দেখেন। এবং আপনার আশেপাশে তল্পি বাহক কুত্তার বাচ্চাগুলো, হুমায়ুন একটা ক্যান্সার, আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার, সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার, আমানুল্লাহ আমান আপনার জন্য ক্যান্সার, আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার, সামা ওবায়েদ আপনার জন্য ক্যান্সার, রুমিন ফারহানা আপনার জন্য ক্যান্সার, মিন্টু আপনার জন্য ক্যান্সার। এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন, মনে করবেন আপনি সুস্থ। আপনি একটা বোকা। আমি গতকালকে বলেছি, হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না। বিএনপি 2 বারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না। তারেক সাহেব, আপনি এবং আপনার মা ওই লোককে সেনাপ্রধান বানাইছেন যেই লোক আপনার বাপকে খুন করতে চেয়েছে, তার খালেদ মোশাররফ। আমরা তারেক সিদ্দিকীকে গালি দেই না, রেহানার দেবর তারেক সিদ্দিকীকে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে। আপনার মামা ইস্কান্দার সুয়ারের বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।